প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আর স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঞ্জিদা হিয়া। আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। এই আয়োজনে আজ আমার সাথে এমন একজন মানুষ রয়েছেন যিনি কণ্ঠযোদ্ধা, দেশ বরেণ্য লোকসঙ্গীত শিল্পী, যিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। এমন একজন মানুষ যার গান গ্রাম বাংলার মানুষের হৃদয়কে আন্দোলিত করেছিল। তিনি আমাদের রথীন্দ্রনাথ রায়। দাদা, কেমন আছেন? আছি, ভালোই আছি। দাদা, একটু জানতে চাইবো আপনার কাছে, যুদ্ধের সময় আপনার গান যোদ্ধাদের এবং আমাদেরকে সাহস জুগিয়েছিল। তো সেই সময়ে যে গান আপনি করতেন, আপনি তো লোকসঙ্গীত ছাড়াও আপনি দেশাত্মবোধক গান করতেন আমরা জানি। তো সেই সময়ের একটা গান যদি আমাদের শুরুতে আপনি শোনান। সেই সময়কার গান বলতে গেলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান দিয়ে বেতার কেন্দ্রে যে স্বাধীন বাংলা বেতারের যে গানগুলো গেয়ে আপনি সবাইকে অনুপ্রাণিত করতেন সেই সময়। আমারি দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, নেই ভেদা ভেদেতা চাষায়ার চামারে, নেই ভেদা ভেদ হেথা কুলিয়ার কামারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশ মাতায় এক সকলে। বাহ, চমৎকার দাদা গান। সেই সময়ের গান শুনলাম আপনার কাছে, খুব ভালো লাগলো। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনি আজ দাঁড়িয়ে আছেন এখানে, যার হাত ধরে যিনি আপনাকে এই জায়গায় নিয়ে এসছে, আজ আপনি আমাদের রথীন্দ্র দা, তো তার কথা, আপনার বাবার কথা হরলাল রায়, যিনি একাধারে সেই সময়ে সেই যুগে বাংলাদেশ বেতার এবং টেলিভিশন চলচ্চিত্রও গান করেছেন এবং তিনিও একজন লোকসঙ্গীত শিল্পী ছিলেন এবং তিনিও একজন মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনিও আমার সঙ্গে ছিলেন। ও আচ্ছা। তো এবং আমি জানি যে তিনি সুরকারও ছিলেন, গীতিকার সেই সাথে। তো তার সম্পর্কে একটু জানতে চাই। আমার বাবা হরলাল রায় একাধারে একজন গীতিকার, সুরকার এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক। আমি যখন আমাদের গ্রামের স্কুলে পড়াশোনা করি, ক্লাস 5-এ ওঠার পর, গ্রামের তো আর হাই স্কুল ছিল না, তখন আমাকে উনি পড়াশোনা করার জন্য নীলফামারীতে নিয়ে গেলেন ওনার এক বন্ধুর বাসায় লজিং হিসাবে থাকার জন্য। তা লজিং বলতে যেটা বোঝায় যে লজিং মাস্টারকে থাকতে হয় এবং কাউকে পড়াতে হয়, কিন্তু আমাকে সেটা করতে হতো না। আমি শুধু ওনাদের বাড়িতে থাকতাম এবং সেখানে সবচেয়ে বড় জিনিস যে ওই বাড়িতে যাওয়ার পর দেখি যে ওই বাড়ির যে মালিক অনিল কুমার ঘোষ, আমার বাবার বন্ধুর বড় ভাই, তো তিনি গান বাজনা পছন্দ করতেন না, খেলাধুলা করতে পছন্দ করতেন না, শুধু পড়াশোনা। তো এই অবস্থায় আমাকে পড়তে হলো। তো এই অবস্থায় পড়তে হলে কি হবে, যে হাই স্কুলে যখন 1960-তে আমি গিয়ে ভর্তি হলাম, সেখানে 60-তে প্রথম যখন তখন ওই রোজার 1 মাসের বন্ধ হয়, তো সেই বন্ধে আমি বাড়িতে আসলাম, বাবা আমাকে নিয়ে আসলো। বাবা কিন্তু ঢাকাতেই থাকতেন। তো আমি যখন বাড়িতে আসলাম, তখন বাড়িতে আসার পরে দেখি যে বাবা অনেক লোকজন নিয়ে গানের মহড়া দিচ্ছে। তা আমি তো বাচ্চা মানুষ, ক্লাস 5-এ পড়ি, তো মাকে আমি জিজ্ঞাসা করলাম। বাবার সঙ্গে কিন্তু আমার ডিস্টেন্স ছিল, বাবাকে ভয় পেতাম, কিন্তু মা আমার খুব ফ্রেন্ডলি ছিল, মায়ের সঙ্গে সব শেয়ার করতাম। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এত লোক নিয়ে বাবা গান করছে কেন? তো মা বললো যে না, ঢাকাতে রেডিওতে কি একটা অনুষ্ঠান আছে, এরা সব ওইখানে যাবে। তো এর মধ্যে দেখি একজন এসছেন পাটগ্রাম থেকে, তা শ্যামাপদ বর্মন। শ্যামাপদ বর্মন বাবার সঙ্গে একটা যোগাযোগ ছিল যে ওই সময় তো সবাই রেডিওতে যাওয়া একটা বিরাট ব্যাপার, রেডিও ছাড়া তখন তো টেলিভিশন ছিল না। তো উনি প্রায় ওই শ্যামাপদ বর্মন খুব সুন্দর গান লিখতেন, সুর করতেন, কিন্তু বাবাকে সবসময় অনুরোধ করতেন যে দাদা যদি সম্ভব হয় আমাকে একটু রেডিওতে ব্যবস্থা করে দেবেন। তা ওই সময় রেডিওতে ফোক ফেস্টিভ্যাল হচ্ছে রেডিও পাকিস্তানের, তখন বাবা ওনাকে ডাক দিয়েছেন যে শ্যামাপদ আসো। তা উনি এসছেন। তা আমি বাবার কাছে আগেই জানতাম যে শ্যামাপদ বর্মন, আর ওনার লেখা, হাতের লেখা এত সুন্দর যে গান লিখে পাঠাতো বাবাকে। তো আমি দেখি শ্যামাপদ বর্মন এসছে এবং সেইখানে গান করছে আমাদের গ্রামের একজন যোগী, আমরা বলতাম, যে চুন বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করে, ওই ঝিনুক থেকে চুন তৈরি করে।
হ্যাঁ ঝিনুক থেকে। তো সেই লোক আমরা ওকে বলতাম রজনী যোগী। তো রজনী যোগীও দেখি ওইখানে গান গাচ্ছে। তো আমি মাকে বললাম, মা রজনী যোগীও ঢাকায় যাবে? বলে হ্যাঁ। তো আমি তো তখন এতটা বুঝতাম না। রজনী যোগীর ব্যাপারটা ছিল যে রজনী যোগী বাড়ি বাড়ি চুন বিক্রি করতো। তার ভার ছিল একটা, সেই ভারের একদিকে হলো চুনের ভাণ্ডটা, আরেক দিকে হলো তার দোতারা। তো সে যখন গ্রামে চুন বিক্রি করতো, গ্রামের লোকদের তো আর ক্যাশ পয়সা থাকতো না, তখন তারা পাটার আফাল, এই চাল এইগুলি দিত। আর যারা একটু সঙ্গীত প্রিয় তারা বলতে এই যোগী একটা গান শোনাও, তাহলে সে একটু বেশি চাল পাবে। তখন সেই গান, ওই ভাওয়াইয়া গান শোনাতো। তা সেও দেখি যাচ্ছে। তা আমার মধ্যে প্রশ্ন যে ও বেটা ভিক্ষা করে খায়, ও বেটাও ঢাকায় যাবে? তা আমি, মা মুই ঢাকা যান, আমরা বাড়িতে রংপুর ল্যাঙ্গুয়েজে কথা বলতাম। তা মা বলতেছে, তো তুই তোর বাবাকে বল। তা বাবাকে তো ভয় পেতাম। তাই বললাম, না আমি বাবাকে বলতে পারবো না। তখনও আমাদের বাড়িতে মহিলারা পরপুরুষের জন্য বাইরে যেত না, কনজারভেটিভ সেই সময় এতটা। হ্যাঁ, 1960 কথা বলছি তোমাকে আমি। তখন মা বললো যে তুই যা ওইখানে গিয়ে দাঁড়ায় থাক, তোর বাবা যখন পান খাবে, বিরতিতে পান খায়, পান খাবে, তখন আমি বলবো তুই ওখানে দাঁড়া গিয়ে। তা আমি গিয়ে দাঁড়ায় আসি। তা মা তখন বাবা একটা ফাঁকে পান খাচ্ছে আর ওদেরকে বলতেছে, শোনো আমরা যখন গান গামো ওইটা কিন্তু রাইত, মানে রাইতে গান হবে, আমরা বসে গান গাবো। আর একটা এরকম ডান্ডা থাকবে, ওই ডান্ডাটার উপরের যে 1 বিঘা ওইটা হলো মাইক, ওইটার থেকে এইরকম দূরত্বে থাইকা গান গাবা। হ্যাঁ, আর গান গাওয়া যখন তোমরা গান গাবা তখন হঠাৎ দেখবা মেঘ যেমন চমকায়, এইরকম চমকায় কিন্তু উঠবে, তোমরা কিন্তু গান থামাইবে না। ওইটা হইলো যে তোমাদের ফটো তুলতেছে। অর্থাৎ তখনকার দিনে একটা ক্যামেরা ছিল যে রাত্রেবেলা ফটো তোলে, একটাই ফটো তুলবে এবং একটা এই চলে যাবে। তো এটা আমার বাবা বোঝাচ্ছে ওদের। ওই ফাঁকে মা বললো, এই যে বেড়ার ফাঁক দিয়ে মা বলতেছে, এই যে শোনেন রথিন জানি কি বলবে। তো বাবা বলছে, রথিন কোথায়? তো আমি তো মাথা নিচু করে আসি। তো আমি হ্যাঁ বাবাকে আমি কি ব্যাপার? বাবা মুই ঢাকা যান। তুই কেন ঢাকা যাবো? তুই গান জানিস? আমি হ্যাঁ জানি। গা দেখি। তা আমি তো গাইয়ে ফেললাম। সেই গানটা ছিল, আরে পানিয়া গোলাম ডাঙ্গাইলে মুখে চ্যাপটা বাতা দিয়া, পিটি ফাটি রক্ত বেড়াল দৌড় দৌড় কোহরিয়া রে, দৌড় দৌড় কোহরিয়া। বাবা কয়, আরে তুই গানটা শিখলি কেমনে? আমি তো তোকে শেখাইনি। তো এইটার ইতিহাসটা হচ্ছে, প্রতিদিন আমরা গৃহশিক্ষকের কাছে সন্ধ্যার সময় পড়তে বসতাম। তা গৃহশিক্ষককে চলে যাওয়ার পরে আমরা ভিতরে চলে যেতাম। বাবা তখন গান প্র্যাকটিস করতেন। হ্যাঁ, আমরা 4 জন ছিলাম তখন। আমার পিসি আর আমার বোন হলো সমবয়সী, আমার ছোট কাকু ব্রজেন আর আমি হলাম সমবয়সী। কিন্তু ওরা গিয়ে ঘুমাতো, আমি কিন্তু ঘুমাতাম না। আমি ওই বেড়ার ফাঁক দিয়ে বাবার গান শুনতাম আর ওই গানটাই প্র্যাকটিস করার জন্য। ছোট থেকেই আপনার গানের প্রতি একটা আগ্রহ। তো পরের দিন গ্রামের স্কুল 1-1:30 ছুটি হয়ে যায়, তখন বাড়িতে এসেই তাড়াতাড়ি করে বাবার অভ্যাস ছিল দুপুরে খাওয়ার পর একটা উনি ঘুম দিতেন। তা আমি তখন কি করতাম যে তাড়াতাড়ি খাওয়া কইডাই, আমার বাবা কোথায় তার গানের খাতাটা, একটা ক্যাশ বক্স ছিল, ওইটাতে বাবা গানের খাতাটা রাখতো। আর ওই মায়ের যে কতগুলা বাক্স ছিল, সেই বাক্স, বেঞ্চের মধ্যে বাক্স, সেই বাক্সর উপরে হলো ক্যাশ বাক্স, তার মধ্যে মায়ের ট্রাঙ্ক, তারপরে আর একটা ট্রাঙ্ক। বাবা সেই ট্রাঙ্কের নিচে তার চাবিটা রাখতো। আমি সেইখান থেকে চাবিটা চুরি করে বাবার ক্যাশ বাক্সটা খুলতাম, খুলে বাবার ওই গানের খাতাটা নিয়ে দৌড়ায় চলে যেতাম 1/2 মাইল দূরে। গ্রাম, তোমরা যেটাকে চক বলো, আমরা বলি দোলাবাড়ি। সেই দোলাবাড়ির মধ্যে গিয়া বাবা আগের দিন যে গানটা করছে, ওই যে পানিয়া গোলাম, আমি ওই গানটা বের করতাম। আর বাবার হাতের লেখা খুব সুন্দর ছিল। তখন আমি মনে করে 3-তে পড়ি, 3-4 পড়ি। হ্যাঁ, তো ওই গানটা আমি গাইতাম, চিৎকার করে গাইতাম। গাইয়া আবার বাবা ঘুম থেকে ওঠার আগে আইসা তাড়াতাড়ি করে তার ক্যাশ বাক্সে রাইখা দিতাম। তা আমি তখন বললাম যে তোমার গানের খাতা চুরি করে আমি গান শিখছি। এবং আমি অপেক্ষা করতাম যে কোন দিন বাবা আবার ওই গানটা গায়। গানটা গাইলে আমি চিন্তা করতাম যে কোনখানে আমার ভুল আছে, সেইভাবে আমি নিজে শুধরাই নিতাম। তা আমি বাবাকে বললাম যে এইভাবে শিখছি। বাবা তো আশ্চর্য হয়ে গেল যে হ্যাঁ তাহলে ঠিক আছে। এবং বাবা আমাকে ইনক্লুড করলেন ওই টিমে। এবং আমি বাবার কারণে
ওই 1960-তে ওই এটার সঙ্গে রেডিওতে চলে গেলাম, এবং আমি জীবনে কোনোদিন কোনো অনুষ্ঠানে গান গাইনি। আমার জীবনের শুরু হচ্ছে রেডিও পাকিস্তানে, ডাইরেক্ট রেডিও পাকিস্তানে গান গেয়ে আমার জীবনের শুরু, বাবার কল্যাণে। এটা তো বিশাল একটা ব্যাপার, আপনি একদম ডাইরেক্ট রেডিওতে গান করছি, আমি কোনোদিন কোনো অনুষ্ঠানে গান গাইনি। তারপরে যখন ফিরে আসলাম হাই স্কুলে, তখন তো আমার বিরাট ব্যাপার, স্যারেরা আমাকে অনেক আদর করে। তো স্কুলের যখন ওই প্রাইজ গিভিং সেরিমনি হতো, তখন প্রতি বছর স্কুলের শেষে কারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এইটা নিয়ে প্রাইজ দেওয়া হতো। তো আমাকে অনুষ্ঠানের স্যারেরা বলছে, আমাদের রেডিও পাকিস্তানের শিল্পী আমাদের ছাত্র রথীন্দ্রনাথ রায়। তো তখন এক এসডিও ছিল পাঞ্জাবি, ওই ভদ্রলোক ন্যাচারালি পাঞ্জাবি এসডিও, তখন উনি হচ্ছেন আমাদের স্কুলের হেডমাস্টারের পরেই হচ্ছে ওনার স্থান। তা উনি যখন আমার এই গান শুনছে, গান শুনে যখন বলছে তুম রোকো, তখন হেডমাস্টারকে বলছে রুকিয়ে আপ, এই গাড়ি পাঠাও, আমার ওয়াইফকে নিয়ে আসো, আমার ওয়াইফকে এই গান শোনাতে হবে। উনি আবার তার ওয়াইফকে নিয়ে আসলো, যে তুমি গান গাও। মানে কি বলবো তোমাকে, তখনকার দিনে একটা এসডিও পাঞ্জাবি, সে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। হ্যাঁ, তখন এইভাবে আমার চলা শুরু হলো। এই যে আপনি যে গান করলেন রেডিওতে, তারপর কি আপনি চলে আসলেন গ্রামে? আবার গ্রামে চলে আসলাম, আবার হাই স্কুলে চলে আসলাম। এবার 1960-তে একবার গেলাম, 1962-তে আবার রেডিও পাকিস্তানের হলো, তখন আবার গেলাম। তখন ছিল আজম খান ছিল গভর্নর, উনি আইসা আমাদের ওইটা ওপেন করলো, রেডিও পাকিস্তানের এই ফোক ফেস্টিভ্যালটা। প্রথমবার যখন গেলাম, তখন বাবা বলছে যে না, সারাদিন খাওয়া যাবে না, খালি পেটে গান করতে ভালো হবে, অতএব তোমরা। আমরা তখন ওই 9 নম্বর নবাবপুর রোডে একটা হোটেল ছিল আনন্দময়ী বোর্ডিংয়ে আমরা থাকতাম। ওইখান থেকে আমরা আসলাম বিকালবেলা। তখন রেডিও কেবল ওই নাজিমুদ্দিন রোড থেকে শাহবাগে এসছে নতুন রেডিও। আচ্ছা, তখন শামসুল হুদা চৌধুরী ছিলেন রেডিওর রিজনাল ডিরেক্টর। যাই হোক, তো আমাকে গান গাইতে দিছে। তা আমি যখন গান গাচ্ছি, তখন পাবলিক চিৎকার করতেছে, আমাকে তো দেখা যাচ্ছে না, তো ওই ছোট। তখন কি করছে, শামসুল হুদা চৌধুরী তার পিয়নকে বললো যে লোকজন চিৎকার করছে, যাও তুমি বাচ্চাটাকে দাঁড় করায় দাও। আর ও হুকুম পাইয়া একদম আমাকে এইরকম করে ধইরা আমাকে দাঁড় করাই দিছে। আমি কিন্তু গান গাচ্ছি, আমি কিন্তু গান ছাড়ি নাই, বুঝলে, আমি কিন্তু গান গাচ্ছি। এইভাবে গান গাওয়ার পরে আমাকে বাবা বলল যে তুই সবচেয়ে, আমার তো ভয় ছিল যে তোকে যখন ধরছে, তুই যদি আবার কোনো কথা বলে, তুই যে এটা করিস নাই, এটা সবচেয়ে বড় জিনিস। এবং আমি ওইখানে গান গাওয়ার পরে এই আমার শুরু হয়ে গেল আমার সঙ্গীত জীবনের শুরুটা। তারপর থেকে আপনি কন্টিনিউয়াস চলছে, বাবা চলছে। বাবা তো ঢাকায় থাকে, মাঝে মধ্যে বাড়িতে যায়। 1965-এ যখন টেলিভিশন শুরু হলো, তখন কলিম শারাফি সাহেব ছিলেন ওইখানকার টেলিভিশনের চিফ। তা কলিম শারাফি সাহেব, আমি তো গেছি তখন ক্লাস 9-এ পড়ি, আমি বাড়ির থেকে গেলাম যে টেলিভিশন নাকি শুরু হয়েছে, বাবা টেলিভিশনে কাজ করে, এইখানে নাকি চেহারা দেখা যায় অন্যরকম। তা আমি গেছি। তো বাবা একদিন কলিম শারাফি সাহেবকে বলছে যে কলিম ভাই, এই দেখেন তো আমার ছেলেটা তো গান গায়, ওকে একটু সুযোগ দেওয়া যায় নাকি। আমাকে কি সুযোগ দেয়, আমি ক্লাস 9-এ পড়ি। তখন ঢাকার নাম করা শিল্পীরাই অনেকেই চান্স পায়নি, কিন্তু আমার ভাগ্যটা এমন ভালো, একদিন কি হয়েছে যে ফেরদৌসী আপা চিটাগাঙ্গে গেছে অনুষ্ঠান করতে। ফেরদৌসী আপার কথা ছিল প্লেনে করে উনি ফিরে আসবেন, এবং তো ওই অনুষ্ঠানটা ছিল লোকসঙ্গীতের অনুষ্ঠান। তা ফেরদৌসী আপা আসতে পারেনি। তখন তো সবার বাড়িতে এরকম টেলিফোনও নাই যে পাট করে ডাক দেবে আর এসে গান গাবে। তখন হঠাৎ করে কলিশপির মনে হয়েছে যে আরে হরালবাবু তো বলছিল তার ছেলের কথা। আমি কিন্তু প্রত্যেক দিন বাবার সঙ্গে যেতাম। তখন ডিআইটির দুই দিকে দুইটা টেলিভিশন দিত, সবার বাড়িতে তখন টেলিভিশন নাই। হাজার হাজার মানুষ সন্ধ্যার পরে ওই টেলিভিশন দুইটা দেখার জন্য ওখানে ভিড় করতো। তা তোমার কলিম সাহেব বলছে যে এই হলালবাবুকে ডাকো তো, হলালবাবু আপনার ছেলে কি এসছে? বলে হ্যাঁ এসছে। ওকে এক্ষণ আনেন। এক্ষণ আই না, বলে এই স্টুডিওতে নিয়ে যান। স্টুডিওতে গেলাম, গিয়ে বলে যে গান গাও। তা আমি গান গাইলাম। গান গাওয়া শেষ হইতে না হইতে বলে যে পাস হলালবাবু, ওকে ওকে অনুষ্ঠান করতে হবে এখন। তা একটু পরে বাবা গিয়ে কলিম শারাফিকে বলতেছে, তখন ওই লোকসঙ্গীতের অনুষ্ঠান পাঞ্জাবি ছাড়া হয় না, আমি তো প্যান্ট শার্ট পরে গেছি। তা কলিম শারাফিকে গিয়ে বললো বাবা যে কলিম ভাই, ও
ও তো পাঞ্জাবি আনেনি, আর দূর মাসে পাঞ্জাবি লাগবে না, ওকে দাঁড় করাই দেন আপনি। তা ওইটা 15 মিনিটের চাং ছিল, মানে 3টা গান। তো কলিম সাহেব এর মধ্যে চিন্তা করছে বাচ্চা ছেলে, এ তো আগে টেলিভিশনে গান গায়নি, বাবাকে আবার ডাকছে, ডাকে বলছে যে হলাল বাবু একটা কাজ করেন, আপনার ছেলে তো, আপনি প্রথমে একটা গান গান, আর একটা গান গাইলে ও ওখানে দাঁড়ায় থেকে দেখবে, তখন সেই ইন্সপায়ার্ড হবে, আর আপনি তো আপনারই ছেলে, ও পরে 2টা গান গাক। বলে হ্যাঁ ঠিক আছে। তো তাই হলো, বাবা প্রথমে একটা গান গেল, পরে আমি 2টা গান করলাম। এই আমার টেলিভিশনের জীবন শুরু হয়ে গেল। তখন আমি ক্লাস 9-এ পড়ি, 1966 ফেব্রুয়ারি। খুব চমৎকার ভাবে এবং ওই টাকা দিয়ে আমি আমার বই কিনলাম, জুতা কিনলাম, মানে কি বলবো তোমাকে, 75 টাকা আমাকে দিল। তারপরে ওইখান থেকেই কিন্তু আমি এনলিস্টেড হয়ে গেলাম। যখনই ঢাকায় আসতাম তখনই কলিম সাহেব বলতো যে গান গাও। আচ্ছা, তখন ম্যাট্রিক পরীক্ষা আমি দেব, তো ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তো বাবাকে ডাকছে যে ছেলে কি করতেছেন? বলে না, আমার বন্ধুর বাড়িতে থাকে, ওইখানে কোনো পয়সা টয়সা লাগে না, আর এখানে যদি ওকে আনি ওর খরচ আমি চালাতে পারবো না। তখন আমাদের পরিবার চলে এসছে ঢাকাতে, বলে এইখানে আরও 2-3 ছেলে মেয়ে ওরা পড়াশোনা করে, আর রথিনের খরচটা আমি চালাতে পারবো না। তো বলে আপনার কি মাথা খারাপ? ছেলেটার মধ্যে প্রতিভা আছে, ওকে ওইখানে রাখলে তো এটা ডিটেল হয়ে যাবে, ওকে আপনি ঢাকায় নিয়ে আসেন। আমাকে 2টা টেলিগ্রাম করলো কামসার। তা আমি, বাবা বলতেছে কামসার, আমি তো যাই না। নীলফামারী কলেজের প্রিন্সিপাল আমাকে ডাকছে, ডাইকা বলে যে রায় তুমি কোথাও যাবে না, তুমি আমার কলেজে ভর্তি হবে, আমি তোমাকে হাফ ফ্রি করে দেবো। আচ্ছা, তো ঠিক আছে, আমি তো ওই কলেজে ভর্তি হই। এর মধ্যে কলেজের অনুষ্ঠান, হ্যাঁ কলেজের তো অনেক অনুষ্ঠান করছি, তারা আমাকে নিয়ে যায় সব সময়। তারপরে তো আমি বললাম, আমার বন্ধুদের বললাম তোরা ভর্তি হ, বাবা বোধহয় টেলিভিশনে কোনো প্রোগ্রাম আছে এই জন্য টেলিগ্রাম করছে, আমি যাই। তা আমি ঢাকায় চলে গেলাম। তো বাবা ঢাকাতে যাওয়ার পর আমাকে কিচ্ছু বললো না, বলে চলো টেলিভিশনে চলো। তখন তো ডিআইটি গেলাম, তো কলিম সাহেবই দেখা করতে বসে, তো ওনার অফিসে, ওনার যে চেম্বার সেখানে গিয়া দাঁড়ায় আসি। ওনার পিএস বললে যে হলালবাবু ভিতরে ওই জাপানিজ, তখন তো জাপানিজরা ওইটা কন্ট্রোল করতো টেলিভিশন, তো বলছে যে ওই জাপানিজরা মিটিং করতেছে, তা আপনি কতক্ষণ এখানে বসবেন, আপনি স্টাফ রুমে গিয়ে বসেন, আমি ডাক দেবো। তারপরে একটু পরে দেখি খবর দিছে যে হ্যাঁ আসেন। আসার পরে বাবা আর আমি ঢুকলাম, কলিম সাহেব তখন সুটেড বুটেড, পাইপ মুখে, ওরে বাবা দেখলেই ভয় লাগে। তারপরে বাবা আমি ঢুকলাম, ঢোকার পরে বলল যে বসেন, তো আমরা বসলাম। তারপরে বাবাকেই বলতেছে হলালবাবু আপনি একটু বাইরে যান, আমি একটু ওর সঙ্গে কথা বলবো। চিন্তা করো, তা আমাকে বলতেছে তোমার বাবা তোমাকে 2টা টেলিগ্রাম করেছে? আমি হ্যাঁ। কেন 2টা টেলিগ্রাম করা লাগবে? তুমি কেন এটা বোঝো না, টেলিগ্রামের মানে বোঝো না? তা তুমি কি, তুমি একটা করেছে তখন কেন আসুনি? হ্যাঁ। তারপরে আমাকে বলতেছে যে শোনো, আমি তোমার বাবাকে বলে দিয়েছি, তোমরা তো পুরনো ঢাকায় থাকো, তো ওইখানে তো ওই জগার পাঠশালা আর বদ হজম, মানে জগার পাঠশালা মানে জগন্নাথ কলেজ, আর বদ হজম মানে কায়দে আজম, বলে যে ওখানে তুমি ভর্তি হবে না। আমি তোমার বাবাকে বলে দিয়েছি এই যে পার্শ্বে নটরডেম কলেজ, হয় নটরডেম কলেজ না হলে ঢাকা কলেজ, এই 2টার মধ্যে যে কোনো একটাতে ভর্তি হয়ে তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি তোমার বাবাকে বলে দিয়েছি। তুমি চিন্তা করে এই গাইডলাইন আমাকে কে দেবে? এবং আমি ঢাকা নটরডেম কলেজে গেলাম, গিয়ে দেখি যে সাহেব সুহেব দেখা ভয় পেয়ে গেলাম, বুঝছো। তারপরে ঢাকা কলেজে গেলাম, গিয়ে দেখি যে হ্যাঁ এখানে বাঙালি, এখানে গিয়ে আমি হ্যাঁ এইখানে ভর্তি হওয়া যায়। তো যখন বাবা গেল ওদের অফিসে ভর্তি হওয়ার ফর্ম নেওয়ার জন্য, তখন অফিস থেকে বললো যে না ওইটা ছাত্র ইউনিয়ন আছে, ওরা ফর্ম দেয়, আপনি ওদের কাছে যান। মানে ওনার গাইডেন্সের জন্যই আপনি ঢাকা কলেজে। ওইখানে গিয়ে দেখি যে গোলাম সোরাব, এই যে নজরুল গীতের শিল্পী, ও তখন সেকেন্ড ইয়ার পরে ছাত্র ইউনিয়নের নেতা ছিল, ও বসা, ও তো বাবাকে দেখে দাঁড়ায় গেছে, দাদা আপনি এখানে কেন এসছেন? বাবা তো ওকে চেনে না, বলছে আপনি তো আমাকে চিনেছেন, আমি জাহানারা লাইজুর ছোট ভাই। জাহানারা লাইজু তখন চাকরি করতো বাংলাদেশ বিমানে, গান গাইতো, তো বগুড়ার লোক। তখন ও বললো দাদা কেন এসছেন? বলে এই যে ভর্তি। বলে দাদা ফর্ম নিয়ে যান আর ওকে বলে দেন কালকে এখানে আসতে, আমি ওকে হেল্প করো। আমি এই ঢাকা কলেজে ভর্তি হলাম, আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেল। সেই সময়ে বেতারে কিভাবে যুক্ত হয়েছিলেন আপনি? ও পরবর্তীকালে একটু ছোট করে শুনিয়ে আমাদের সময়। হ্যাঁ, পরবর্তীকালে যখন আমি ঢাকা কলেজে ভর্তি হয়ে গেলাম,
তারপরে বেতারে অডিশন দিচ্ছি, অডিশন দিতে গেছি বেতারে। তা বেতারে অডিশন নিচ্ছে আব্দুল লতিফ, আব্দুল আহাদ, এনারা। তো আমি তো তখন টেলিভিশন অলরেডি আর্টিস্ট হয়ে গেছি, বুঝছো? তো আমি যখন করলাম, অডিশন দিলাম, গান গাইলাম, তো আব্দুল লতিফ বললো যে ভাতিজা ঠিক আছে, আরো কিছুদিন প্র্যাকটিস করে আসো। তো এটাতে বোঝা গেল যে আমি পাশ করি নাই। তাহলে তা বাইরেছি, তখন একজন মহিলা ছিল অ্যানাউন্সার, মিসেস আব্বাস। তো উনি বললেন হলালদা কী ব্যাপার? আরে এই তো টেলিভিশনে গান গাইছে, তো আমি চিনি। তো বলে যে আর বলো না, তো মনটা খারাপ। কী ব্যাপার? বলে যে লতিফ ভাই তো এই কথা বলছে, বলে আসেন আপনি আমার সঙ্গে। এইটা বলে উনি আমাকে নিয়ে গেলেন আরডির কাছে। তখন জিল্লুর রহমান আরডি ছিল। মানে আপনি ওই যে তখন সেখান থেকে স্বাধীন বাংলা বেতার তো এটা অনেক পরে, এটা তো অনেক পরে। এখানে তো আমি পাস করে গেলাম রেডিওতে, ওইখানে পাস করে গেলাম। উনি পাস করে গেলেন। জিল্লুর রহমান বললো যে আরে আমাকে দেখে বলছে আরে ওর গান তো আমি টেলিভিশনে শুনি। কে লতিফ সাহেব কি বলছে? হবে না, ঠিক আছে, এই ডাক দাও তো, ওই প্রোগ্রাম প্রডিউসারকে ডাক দাও। ও পাস। এই আমি রেডিওতে তখন পাস করা হয়ে গেলাম। তারপরে তো টেলিভিশন তো আমি পাস অনেক আগেই, কলিম শরাফির কল্যাণে। দাদা অনেক ধন্যবাদ আপনাকে। আর একটু জাস্ট স্বাধীন বাংলা বেতারে সেই সময়ে আপনি কি করে যুক্ত হলেন সেটা ছোট করে একটু যদি। সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ, যাদেরই যে কোনো অনুষ্ঠান হতো তারা আমাকে ডাকতো গান গাওয়ার জন্য। তখন তো আন্দোলন শুরু হয়ে গেছে। তো আন্দোলন শুরু হলে তো ভাবাইয়া গান দিয়ে তো আর আন্দোলন হয় না, তখন দেশাত্মবোধক গান করতে হবে। মানে আপনার দেশাত্মবোধকটা তখন থেকে শুরু হচ্ছে কিভাবে, যে শেখ লুৎফর রহমান, তারপরে আব্দুল লতিফ, তারপরে তোমার সুখেন্দু চক্রবর্তী, এরা আমাদের দেশাত্মবোধক গান, গণসঙ্গীত ট্রেন আপ করতো। তো টিএসসিতে একদিন মহড়া হচ্ছে, লুৎফর রহমান গান শেখাচ্ছেন। তো লুৎফর রহমান তো বাবার বন্ধু। তো গানটা শেখানোর পরে উনি বলছে এই তুই যাবি না, তুই বস। তা ওরা সব চলে গেল। আমাকে বললো এই গানটাই তুই তোর মতন করে গাবি, এবং এই জায়গাতে কোন জায়গাতে কোরাস গানের তো এইগুলো জিনিস, আর তুই যখন একা গাবি তখন তুই এইভাবে গাবি। উনি আমাকে ট্রেন আপ করছে। যেমন ওরে বিষম দইরার ঢেউ উথাল পাথাল করে নওয়াজি তার সাথে নাচে রে, ও মাঝি এই কালে বাদাম উইরা দাউরে রে সায়রে। এই যে উনি শেখাচ্ছেন, এইভাবে আমি গণসঙ্গীতে তখন সম্পৃক্ত হয়ে গেলাম। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়ার আগে কলিম শরাফি তখন টেলিভিশন থেকে আউট হয়ে গেছে। আউট হয়ে গিয়ে উনি তখন HMV ছিল, HMVর উনি তখন কর্তা হয়ে গেলেন। মধুমিতা সিনেমা হলের অপোজিটে উনি তখন অফিস করছেন। ওইখানে উনি তখন বললেন যে 4টা গান করবেন উনি। আব্দুল হাফিজ উনি 4টা গান করলেন, তার মধ্যে 2টা গান আমার সোলো আর 2টা গান কোরাস। এই 4টা গান রেকর্ড হলো। তো যখন দেশ এইরকম যুদ্ধে শুরু হয়ে গেল, এগুলো তো অনেক ঘটনা, এগুলো বলতে গেলে অনেক সময় ব্যাপার। তো দাদা আমাদের তখন আমার 4টি গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাজতেছে। আমি তখন ঢাকার থেকে বিক্রমপুরে চলে গেছি। ওইখানে আত্মরক্ষার্থে আমাদের পাশের বাসার যারা ছিল, ওদের বাড়ি ছিল বিক্রমপুর, ওদের সঙ্গে গেছি। তারপরে দেখি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমার এই গান বাজতেছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার তার বসে থাকা উচিত না। এই তখন বিক্রমপুর থেকে অনেক কষ্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে জয়েন করি জুন মাসের 13 তারিখে। এই গল্পগুলো তো আসলে অল্প সময়ে শেষ হবে না। তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। কিন্তু বলা হলো না, কোনো কথাই হলো না। আবার কখনো হবে দাদা, সে আজ বিদায় নিতে হচ্ছে। তো ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে।